আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। তো ভাই, গতকালকে আমরা একটা ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলেছিলাম, বিপিএল এ যে ম্যাচ ফিক্সিংটা হয়। জি। আজকে বিসিবির সভাপতি বুলবুল এই সম্পর্কে একটি প্রেস মিট দিয়েছেন। উনি প্রেস মিটে কি বলেছেন দর্শকদের যদি একটু জানিয়ে দিতেন। আজ আমরা গতকালকে কথা বলেছিলাম এবং গতকালকে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে যতটুকু সম্ভব ততটুকু বলেছিলাম যে আসলে কিভাবে দেশের মধ্যে ফিক্সিং হচ্ছে, ম্যাচ ফিক্সিং হচ্ছে, কোথায় হচ্ছে এবং কতটুকু ধারাবাহিকতা বজায় রেখে বা কি পরিমাণ কতটুকু লিমিটেশনের মধ্যে এই ফিক্সিং গুলো হচ্ছে এবং সবগুলো যদি একবার একটু রিমাইন্ডার আমাদের দর্শককে দিতে চাই তাহলে জিনিসগুলো এরকম ছিল যে গত 5 বছর যাবত কিন্তু দেশের মধ্যে ম্যাচ ফিক্সিং চলতেছে। গত 5 বছরে 140টিরও বেশি অভিযোগ রয়েছে, শুধুমাত্র গত বছরে রয়েছে 36টিরও বেশি অভিযোগ। গত গত বছরের বিপিএল এ 23-24 বিপিএল এ একটি ফ্র্যাঞ্চাইজিকে একটি ম্যাচ হারার জন্য 400 কোটি টাকার একটি অফার করেছিল, যেটা কিন্তু আমরা বলেছিলাম প্রথম দিকে। এবং এই সকল বিষয়গুলো ছিল ম্যাচ ফিক্সিং এর বিষয়গুলো এবং সেগুলো নিয়ে কিন্তু বিসিবি থেকে একটি 3 সদস্যের স্বাধীন কমিটি তৈরি করা হয়েছিল এবং তারা কিন্তু আসন্ন বিপিএল থেকে সামনে রেখে একটি প্রাথমিক রিপোর্ট জারি করেছেন বিসিবির কাছে, যেটা দিয়ে খেলোয়াড়দের যেটি চার্ট রয়েছে সেটি বিশ্লেষণ করে তারা খেলোয়াড় নির্বাচন করতে পারছে কার কতটুকু নির্ভরযোগ্যতা রয়েছে খেলার মাঝে। এবং সেই বিষয়ে কিন্তু আজকে আমি ইসলাম বলবো আমাদের সভাপতি, তিনি কিন্তু প্রেস মিটের মধ্যে বলেছেন যে আপাতত প্রাথমিক যে রিপোর্টটি রয়েছে সেই প্রাথমিক রিপোর্টের উপর শুধুমাত্র এতটুকুই বলা সম্ভব যে যাদের প্রতি অভিযোগ উঠেছে, যে খেলোয়াড়দের প্রতি অভিযোগ উঠেছে, যাদের যে ব্যক্তিদের প্রতি হোক, যে প্রতিষ্ঠানের প্রতি হোক, সবার প্রতি কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র অভিযোগটাই রয়েছে এবং সন্দেহজনক দৃষ্টিভঙ্গি রয়েছে, কোনো প্রুফ এখনো তারা দিতে পারছেন না। এবং তিনি এটা আশাবাদ দিয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট আসবেন, যে কথাটি আমরা কিন্তু গতকাল বলেছিলাম যে আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট আমরা হাতে পাবো এবং সেই চূড়ান্ত রিপোর্টটি হাতে পাওয়ার পরবর্তীতেই কিন্তু ইসলাম বলবো ধারাবাহিকভাবে কিন্তু বাকি বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন। এবং অন্যটি বিষয় হচ্ছে তিনি এই আশ্বাসও দিয়েছেন যে বর্তমানে আমাদের দেশের ক্রিকেট বা ক্রিকেটের যারা জড়িত রয়েছেন, প্লেয়ার হোক, কোচ হোক, যারা জড়িত রয়েছেন তাদেরকে এই বিষয় নিয়ে সতর্কতা বাণী তিনি প্রদান করেছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সুন্দর নিউজ, যেটা হচ্ছে চ্যাম্পিয়ন করে উঠবে বাংলাদেশ। এশিয়া কাপে নিয়ে ওমানও, এইচএফ কাপে ওমানের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ হকি দল। এতে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়া কাপ হকি থেকে ছিটকে যায়, অথচ তাদেরকে হারানো সেই ওমান নাম দেখা যায়নি আজ প্রকাশিত এশিয়া কাপ হকির তালিকায়। এই সম্পর্কে শুধুমাত্র কিন্তু ওমান নয়, পাকিস্তানও কিন্তু এই টুর্নামেন্ট থেকে কিন্তু এবার নাম প্রত্যাহার করেছেন, যার ফলস্বরূপ যেহেতু গত বছর এইচএফসি কাপে বাংলাদেশ 3য় স্থানে অবস্থান করেছিল, সেই সুবাদে তারা এবার আমন্ত্রণ পেয়েছেন এই কাপটি খেলার জন্য। এবং যেহেতু ওমান এবং পাকিস্তান দুটি দল এখান থেকে নাম প্রত্যাহার করেছেন এবং দেখা যাচ্ছে না তাদের, তাই কিন্তু 4র্থ স্থানে থাকা কাজাকিস্তানও কিন্তু এই টুর্নামেন্টটি খেলতে পারবে। এবং একই সাথে কিন্তু এই টুর্নামেন্টটি হবে 2টি গ্রুপের মধ্যে বিভক্ত করে মোট 8টি দলের মধ্যে। এবং বাংলাদেশ যে দলটির মধ্যে রয়েছে সেখানে কিন্তু দক্ষিণ কোরিয়াকে ছাড়াও রয়েছে মালয়েশিয়া এবং চাইনিজ তাইপে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে র্যাঙ্কিং এর দিক দিয়ে কিন্তু বাংলাদেশ রয়েছে 29তম দিকে এবং শুধুমাত্র চাইনিজ তাইপেই কিন্তু বাংলাদেশ থেকে একটু পিছিয়ে রয়েছে 38তম দিকে। এবং 29 আগস্ট আসন্ন 29 আগস্টে হচ্ছে প্রথম ম্যাচ হবে, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ এবং মালয়েশিয়া। এবং একটি বিষয় হচ্ছে যে 2023 সালে কিন্তু এই কাপে সর্বশেষ এই কাপটিতে মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে আমাদের বর্তমান দক্ষিণ কোরিয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো আমরা এখন আশা রাখছি যে যেহেতু গতবারের কাপ থেকে ওমানের বিরুদ্ধে খেলতে গিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ হকি টিম এই কাপ থেকে ছিটকে পড়েছিল, এবার যেহেতু ওমান নেই বা ওমান থেকে হয়তো ভালো টিম রয়েছে, আমরা আশা রাখছি যে আমাদের দলটি একটি ভালো সুখবর আমাদের জন্য বয়ে আনবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে টপ এন্ড টি20 সিরিজের প্রথম 3 ম্যাচের দুটিতেই হেরেছিল বাংলাদেশ এই দল। তাই পরের পর্বের পথ মসৃণ রাখতে আজ নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই বিষয়টি কিন্তু তারা কিন্তু তাদের এই গুরুত্বকে আমলে এনেছেন এবং আজকের ম্যাচটি কিন্তু তারা জিতেছেন। অস্ট্রেলিয়ার এই দলকে তারা 22 রানের একটি ব্যবধানে হারিয়েছেন। আপনি যেরকম বললেন যে তাদের পরবর্তী পথটাকে মসৃণ করার জন্য কিন্তু আসলে তাদের আজকের এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু তারা পূর্বের 2টি ম্যাচ হেরে গিয়েছিল এবং সেই গুরুত্বটাকে বিবেচনা করে কিন্তু তারা আজকের ম্যাচটি খুব ভালোভাবেই খেলেছেন এবং একটি আশাভঙ্গন উপস্থাপন দিয়েছেন আমাদের এবং ম্যাচটি জিতে এসেছেন। যেখানে কিন্তু আমাদের নুরুল হাসান, তারপর হচ্ছে হাসান মাহমুদা এগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাচটিকে নিয়ে গেছেন।
টসে হেরে কিন্তু ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারের মধ্যে 4 উইকেট হারিয়ে 172 রান সংগ্রহ করেছে আমাদের বাংলাদেশ এ দল, এবং 40 বলে 41 রান করেছিলেন আফিফ হোসেন। তাছাড়া নজরুল হাসান ব্যাট করেছিলেন 23 বলে 35 রান। এবং এই খেলার জবাব দিতে নর্দার্ন টেরিটরিজ নেমে তারা কিন্তু 20 ওভারে 7 উইকেট হারিয়েছেন এবং 150 রান করেছিলেন। তারা এখানে 22 রানের ব্যবধানে কিন্তু তারা হেরে গিয়েছিলেন, এবং 24 রানে উইকেট হারানোর পর 3টা উইকেট হারিয়েছেন। 24 রানে 3টা উইকেট হারিয়েছেন নর্দার্ন টেরিটরি। এরপরে কিন্তু তাদের জন্য ম্যাচটিকে টেনে নিয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছিল। 173 রানের লক্ষ্যকে শুরু থেকে কিন্তু তারা খুব বাজেভাবে পারফর্ম করতেছিল, এবং বলতে পারি যে তাদের বাজে পারফরমেন্সটা বাংলাদেশের জন্য একটি সুখবর হয়ে দাঁড়িয়েছে। গত 2টি ম্যাচ হারার কারণে কিন্তু আজকের ম্যাচটি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, এবং তারা সেই ম্যাচটিকে জিতে এনেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।